গর্ভবতী হলে বা প্রেগনেন্ট হলে অনেক সময় হয়তো আপনারা শুনেছেন যে গা বাঁধিয়ে নেওয়া উচিত বা একটা তাবিজ মাদলে পরিয়ে দেওয়া উচিত। সেটা তো যখন বুঝবেন তখন অনেক সময় এমনও হয় 1-1.5 মাসের আগে তো আমরা বুঝতে পারি না, কিন্তু তখন কিন্তু প্রাণের সঞ্চারটা হয়ে যায়। তখন যদি কিছু হয় তখন আপনারা কি করবেন? তখন যদি উপরি হাওয়া লেগে যায় তখন আমরা কিভাবে বাঁচবো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও কিছু ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। আপনারাও কিন্তু এরকম ঘটনা পাঠাতে চাইলে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। আচ্ছা, এখন প্রথম ঘটনাটা আমি রিতার শেয়ার করব। রিতা আসাম থেকে পাঠিয়েছে, নগাঁও ডিস্ট্রিক্টের। তো ওর ঘটনা শেয়ার করবো এবং নেক্সট শেয়ার করব, তোমাদের মনে আছে কণিকা? হ্যাঁ, ও বীরভূম থেকে একটা ঘটনা পাঠিয়েছিল। তো আমাকে বলছে যে দিদি আমি জানি না তুমি এই ঘটনাটা শেয়ার করবে কিনা, ছোট্ট একটা ঘটনা। তো দেখো, যদি ইউনিক ঘটনা হয়, তোমরা যদি অন্য কোথাও না পাঠিয়ে থাকো, ডেফিনেটলি কেন শেয়ার করব না। ছোট বড় নয়, ওই জায়গায় কি করবো, এই ধরো একটা ঘটনার সঙ্গে এটা অ্যাড অন করে দেবো। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের ঘটনা পাঠিয়ে দাও, তোমরা সকলে কিন্তু আমার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। বসে আছি তোমাদের ঘটনার জন্য। তো প্রথমে রিতার ঘটনাটা নিয়ে নিই। রিতা সাহা। তো রিতা কি হয়েছে, আমি বললাম আসাম নগাঁওয়ের বাসিন্দা। ওর সঙ্গে একটা মারাত্মক ঘটনা ঘটে গো, 2018-এর ঘটনা। তো 2018-এ তোমার ওই শ্রাবণ মাসে আর কি, বলে বৃষ্টি বাদলের দিনেই আমার বিয়ে হয়, বিকজ আমার বরের খুব পছন্দ হয়ে গেছিল অ্যান্ড ও রিস্ক নিতে চায়নি, মানে লাভ ম্যারেজ না কিন্তু অ্যারেঞ্জে, মানে ওনার রিতার হাজবেন্ড যে, ওর নাম তমাল। তমাল কি করলেন, ওনাকে দেখে ওর পছন্দ হয় এবং মানে প্রপোজাল পাঠিয়ে বিয়ে দেওয়া, ঠিক আছে। তো বুঝতেই পারছো, শ্রাবণ ভাদ্র আশ্বিন, দুর্গাপূজা গেল গে এবং তারপর আসে কালী পূজা। তো আমরা একটা জিনিস জানি, ভূত চতুর্দশীর দিন আমরা সবাই সাবধান হয়ে থাকি না, ভূতের উৎপাত, মানে শ্মশানে যেতে নেই, একটু ওই দিন মানা চেনা করতে হয়। কিন্তু অনেকেই, যেমন আমিই জানতাম না, তার থেকেও ডেঞ্জার কিন্তু দীপান্বিতা অমাবস্যা। সেই অমাবস্যাটা নাকি এত ভারী অমাবস্যা, সেখানে নাকি ওই ব্ল্যাক ম্যাজিক করে, তন্ত্রমন্ত্র করে, যে কালো জাদু করে তোমার প্রেত চালনা হোক, নানা রকম বান মারা, সেটা নাকি প্রচন্ড এফেক্টিভ হয় অন্য অমাবস্যা বা অন্য দিনের তুলনায়। সেই অমাবস্যায় নাকি এইসব ক্রিয়া কার্যকলাপ নাকি প্রচন্ড আহ মানে সফল হয়। তো রিতার সঙ্গে যেটা কি হয়েছিল, বলে রিতা না বেচারি একটা, মানে কি বলবো, মিডিলে পড়ে গেছিল। অ্যাকচুয়ালি ওর জন্য কিন্তু কোনো কিছু চালনা করা হয়নি। কি হয়েছে আমি পুরো ঘটনাটাই বলছি। তো যেহেতু আমি বললাম নতুন বিয়ে হয়েছে, এবং আমাদের আসামেও কিন্তু তোমরা বিশ্বাস করো অনেক কালী পূজা হয়। হ্যাঁ, বাঙালি যেখানে কালী পূজা সেখানে হবে, ক্লাবে ক্লাবে হয়। ইনফ্যাক্ট আমাদের গুয়াহাটিতে তো প্রচুর ক্লাব আছে যেখানে কালী পূজা হয়, যেমন কলোনি বাজার একটা আছে, খুব ফেমাস। আমরা যদিও আমি কলোনি বাজার থাকতাম, আর যখন নাও থাকতাম, বিষ্ণু মানে আমার বাড়িতে থাকতাম, তখনও কিন্তু আমরা কলোনি বাজারে সেই ঠাকুরটা দেখতে যেতাম। তারপর ভাস্করনগরের দিকে আছে, মানে নানা রকমের খুব সুন্দর সুন্দর পান্ডাল করে। তারপর হলো তোমার উলুবাড়ির ওখানে একটা খুব ফেমাস একটা ক্লাব আছে, ওখানে তো দেখতেই যেতাম। তো প্রচুর আসামে, অল ওভার আসাম, সেটা বরাক হোক, মোটামুটি বাঙালি যেখানে আছে প্রচুর কালী পূজা হয়। তো বুঝতেই পারছো, বিয়ের পর পর দীপান্বিতা ওরা বউ, নতুন বউ যখন ওই সব প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ঠালিয়ে দিয়েছে, দেওয়ার পর সবাই বোম ঠোম ফুটাচ্ছে এবং ক্লাবে পুজো টুজো হবে। তো ও ইয়ে বলছে আর কি, রীতা বলছে দিদি আমি কিন্তু উপোস রাখিনি তখন। তো আমার ননদ টনদ সবাই বেরোবে, মানে ওইখানে নাকি কলা গাছ এরকম করে করে না, বলছে বাড়িতে, মানে ওদের নগাঁও কিন্তু শহরে নয়, হ্যাঁ, নগাঁও ডিস্ট্রিক্টের কথা বলছি। তো ওই কলা গাছের উপরে না বাঁশ দিয়ে দিয়ে প্রদীপ প্রদীপ জ্বালানো হয়, গেট সাজানো হয়, এগুলি দেখতে বেরোয়। বলছে আমরা দেখতে বেরিয়েছি। অলসো বুঝতেই পারছো তো, পাড়া বেশ বড় পাড়া, এই পাড়া ওই পাড়া, কালী পূজা হচ্ছে। তো যাই হোক, ওরা বেরিয়েছেন, উনি ননদের সঙ্গে বেরিয়েছে। আর যখন পাড়া প্রতিবেশী নতুন বউ, হ্যাঁ, সবাই তো গল্প করতে খুব ভালোবাসে। তো এরকম বলছে, এরকম বলতে বলতে না প্রায় 11টার মতো হয়ে গেল। তখন আমি ননদকে বললাম চলো, মা কিন্তু বকা দেবে। হ্যাঁ, এমনি আমাদের বিয়ে, নতুন বিয়ে হয়েছে, মা বলেছে তাড়াতাড়ি চলে আসতে, দেরি হয়ে গেছে, চলো মা বকা দেবে বলে, ননদ আর ও আসছে। তো দেখবে পূজা পালি যাই হোক, কিছু কিছু এরিয়া আছে পুরো শুনশান অন্ধকার থাকে, বা গাছগাছালি প্রচুর বেশি থাকে। তো ওইরকম বলছে, ওরকম আমাদের এখানেও এরিয়া ছিল, যে ওইখানে হয়তো ঘর বাড়ি নেই, হ্যাঁ, গাছগাছালি আছে, প্লট রয়েছে, কেউ বানায়নি, তো ওই জায়গাটা তো পুরোপুরি অন্ধকার থাকে না। তো ওটা কাটিয়ে ঠাটিয়ে আসছি। আসার পর ঘরে এসছি, ঠিক আছে, সব এভরিথিং ইজ ওকে। তারপরের দিন থেকে না আমার গা গোলানো শুরু হয়েছে, একটু বমিটিং ইয়ে হচ্ছে। তো আমার এমনিও পিরিয়ড মিস হয়ে গেছিল। তো যখন আমি আমার বরকে বললাম, ও বলছে তার ওই কিটটা নিয়ে আসে প্রেগনেন্সি টেস্টে। তো টেস্ট করে দেখে যে না, পুরোপুরি একদম দুটো ডার্ক আর কি এসছে সাইন।
তো তখন বলছে যে সবাই তো খুশি, প্রথম বাচ্চা হবে। ডক্টরের কাছে গেছে, ডক্টর বলছে যে না, এভরিথিং তুমি নর্মাল কাজ করতেই পারো, হ্যাঁ, কোনো ব্যাপার না, প্রেগনেন্সি অসুখ নয়, হ্যাঁ, প্রেগনেন্সিটা এনজয় করো তুমি, হ্যাঁ, যেটা ভালো লাগে খাও, হ্যাঁ, এরকম কিছু খেও না যেটা গ্যাস হয়ে যায়, কারণ এখন তো হুটহাট করে যদি শরীর খারাপ হয় তুমি অন্য ওষুধ খেতে পারবে না, তাই না? তো এরকম করে বললে ঠিক আছে। তো বলছি যে দিদি, জেনারেলি তুমিও, হ্যাঁ, আমিও বলেছি এটা অনেকবার কথায় গল্পে, যে আমি ডিউরিং টিয়া হওয়ার সময়, যেহেতু আগের ইয়েটা মানে আগের ইনসিডেন্টটা তো বললামই বহুত খারাপ ছিল, এবং ওটাই ওকে ইন্সপায়ার করেছে এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করতে। আমি লাইভে বোধহয় একদিন বলেছিলাম, না ইদানিংই লাইভে বলেছিলাম। তো তো তখন মানে বলছে যে তুমি যে বলেছিলে হনুমান চালিসা পড়তে বা গীতা টিতা শুনতে তুমি, তো বলছে জানো তো, আমি জানি না কেন আমি যখনই হনুমান চালিসাটা নিয়ে বসতাম না, আমার হাই তুলতো, এবং বিশ্বাস করবে না, হয়তো আধাও না পড়তে পড়তে আমি ওখানে ঘুমিয়ে যেতাম, বা গীতা পড়ছে কেউ শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। বাট আমি যদি হিন্দি ফিল্মের গান শুনি বা কোনো সিনেমা দেখছি, তখন কিন্তু টনটনে, বা অনেক সময় অডিও পডকাস্ট গুলি বা অডিও অডিও কিছু শুনছি, হয়তো কানে লাগিয়ে কোনো গল্প টল্প শুনছি বা কোনো কিছু, আমি কিন্তু বিন্দাস। কিন্তু যখনই গীতা পাঠ করতো কেউ আমার সামনে, বা হনুমান চালিসাটা পড়তে পড়তে আমি এমন ঘুমিয়ে যেতাম, মানে তারপর মানে সবাই মানে বলতো যে 3 মাস তো, প্রথম ট্রিমেস্টারে নাকি একটু উইকনেস ফিল হয়, ওর জন্য হয়তো ঘুমিয়ে ঠুমিয়ে যায়। তারপর রীতা আরেকটা কথা বলেছে, আমি কিন্তু দিদি ওই বলে না যে বমি হয়, আমার কিন্তু পুরো বমি হতো না, হ্যাঁ, খালি কিছু কিছু সময় বমি হতো। মানে কিছু কিছু সময় মানে বলছে যে প্রথমে আমি ঠাহর করতে পারিনি, বা বলতে পারো আমি প্রথমে ধরতে পারিনি, কারণ আমার শাশুড়িও বলতো যে হ্যাঁ এরকম মাঝে মধ্যে বমি হয়। আমার যখন মানে সবকিছু ধরা পড়লো ব্যাপারটা, তখন গিয়ে আমি রিয়েলাইজ করলাম আমার বমিটা কেন হতো। ঠিক আছে, এটা আমি পরে বলছি, এখন আমি কিছু মানে সাসপেন্স রাখছি আর কি। ঠিক আছে। তো বলছি যে আচ্ছা যাই হোক, আমি ঘুমিয়ে যেতাম, আমার শাশুড়ি মা যখন গীতা পাঠ করতো বা দিদি শাশুড়ি গীতা পাঠ করতো, আমি ঘুমিয়ে যেতাম, ঠিক আছে, কিন্তু কিছু হলেও তো কানে গেছে। তো ঠাকুরের কথা হচ্ছে, এই সময় তো ভূত প্রেরতের কথা আমি মনেও করতাম না, সবাই বলে ভালো ভালো খালি ঠাকুরের ফটো দেখো, এগুলি দেখো, ঠিক আছে, আমি খালি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম। জীবনেও আমি মর্গ দর্শন করি নাই, কোনোদিনও মর্গে যাওয়ার আমার প্রয়োজন মনে করি না, প্রথমবার স্বপ্নে আমি মর্গ দেখা কাঁপা উঠছে দিদি। হ্যাঁ, আমি ডেসক্রিপশন শুনতাম বা সিনেমাতে অনেকে বলতো যে মর্গ এসা হতা হ্যাঁ, আমি দেখেছি সারি সারি ড্রয়ার আছে, হ্যাঁ, দুটা দুটা খাট আছে, হোয়াইট কাপড়ের ঢাকা আছে, ড্রয়ার দেখেছি, হ্যাঁ, ড্রয়ার মানে কাপড়, মানে ড্রয়ার, খোপ খোপ ড্রয়ার টাইপের, ওরকম টাইপের, ওগুলি দেখেছি। অথচ আমি জানতামই না, আমি কিন্তু মর্গ বলতে অন্য কিছু ভাবতাম, যে অনেক সারি সারি মৃতদেহ এরকম করে হোয়াইট কাপড় দিয়ে ঢাকা হবে ওরকম। কিন্তু আমি স্বপ্নে কিন্তু এরকম দেখেছি। আমি যখন আমার শাশুড়ি মাকে বলেছি, শাশুড়ি মা বলছে যে ঠিক আছে তোমার গাটা বাঁধিয়ে নেওয়া উচিত, এখন এই সময় তো বলে না হাওয়া বাতাস লাগতে পারে। কিন্তু রীতা বলছে যে বিশ্বাস করো, যখনই অ্যাটেম্প নিয়েছি মানে আমাকে নিয়ে যাওয়ার, হ্যাঁ, ওঝা বাড়ি বা ওর বাড়িতে গিয়ে হ্যাঁ আমার গাটা বাঁধাবে, কিছু না কিছু এমন হয়েছে দিদি, আমাদের যাওয়াটা পন্ড হয়েছে। তো যখন 4-5 মাস আমার দিদি শাশুড়ি ক্যাটক্যাট করতে করতে, বউ না যেতে পারে কিছু, শিগগিরই তুমি ওই বাড়ি থেকে তাবিজ নিয়ে আসো, ওঝা বাড়ি থেকে তাবিজ নিয়ে আসো, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এরকম ভাষায় বলি আমরা। তো ওই তাবিজটা আনার পর বলছে তুমি বিশ্বাস করবে না, 2 দিনও আমার শরীরে না তাবিজ থাকে না, আনি পড়ে যায়, আনি পড়ে যায়। তো এরকমও হতে পারে যে পড়ে গেছে, তো ঠিক আছে আনবো আনবো করতে করতে, দেখো মানুষের তো অনেক কাজকর্ম থাকে, অনেক সময় মাথার থেকে বেরিয়ে যায়। তো হয়তো পরের দিন যাওয়ার কথা ছিল, 15 দিন 20 দিন পর হঠাৎ যখন আবার ইয়ে হলো যে না না এখন তো আনতেই হবে, আনা উচিত, কেন ভুলে গেলাম, মানে জিনিসটা হয়তো ভুলিয়ে দিচ্ছিল ওনাদেরকে, বুঝেছো, যে তাবিজটা আনতে হবে। তো আর বলে একবার মর্গের স্বপ্ন দেখি, কখনো দেখছি যে চিতা দাও দাও করে জ্বলছে, কখনো দেখছি কবরস্থানের এখানে আমি দাঁড়ানো, হ্যাঁ, কখনো দেখছি যে কোনো ছায়া আমাকে তাড়া করছে, মানে তুই প্রেগনেন্সির সময় আমি কোনো ভালো স্বপ্ন একটা দেখতে পারলাম না। তারপরে যখন মানে দিদি শাশুড়ি 7.5-8 মাস, 8 মাসে যখন হলো, এগুলি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, হ্যাঁ, আর বমি মাঝে মাঝে হতো, কখন হতো সেটাই বলছি, হ্যাঁ। তখন দিদি শাশুড়ি বলছে যে তুমি যেভাবে হোক কাউকে খবর টবর দিয়া হোক ইয়ের এমন মানে ঘরে ডাকায় নিয়ে আসো, ও যখন যাইতে পারে না, নিশ্চয়ই আমার তো মনে কু গাইতেছে, নিশ্চয়ই ওর উপর কিছু একটা আছে, নাহলে যে ওরে যাইতে দিতেছে না, দেখো তাবিজ আইন না তো তাবিজ রাখতে পারে না, গীতা পাঠ শুনতে পারে না, খালি ঘুমায় পড়ে, হ্যাঁ। তো শাশুড়ি মা বলছে আমি এখন কই যাই মা, বলছে তুমি খবর নাও, পাড়া মানুষের থেকে খবর নাও, তো পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করে করে কেউ আসে নাকি এসে ঝাড়িয়ে ঠাড়িয়ে দিয়ে যাবে। তো একজন বলছে হ্যাঁ আমার এরকম এরকম জানাশোনা একজন আছে, আমি ফোন করে বলছি আর কি। তো ফোন করার পর ভদ্রলোক আসলেন, বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি শুনলেন, শুকানোর পর বলছে যে
অনেকদিন তো হয়ে গেল, আগে কেন আমাকে আনালা না, এই তো আনালা, এত দেরি করে কেন আনালা, হ্যাঁ আমাকে আগে বললেই হতো। তখন বলছে হাত জোর করে শাশুড়ি মা বলছেন রিতার যে আমাকে ক্ষমা করবেন, আমি তো বুঝতেই পারছিলাম না যে এত সিরিয়াস ম্যাটার, এখন মনে হচ্ছে যে ভুল হয়ে গেছে, হ্যাঁ মানে আমরাই হয়তো খামখেয়ালি করে ফেলেছি। তখন উনি না একটু মুচকি এসে বলছে না তোমরা খামখেয়ালি করোনি, তোমাদেরকে বাধ্য করানো হয়েছে। তো বলছে রিতাকে ডাকো। তো রিতাকে ডাইকা উনি রিচুয়ালস করছে আর এরকম করছে, রিচুয়ালস করছে, আচ্ছা নেই যা, ভালো ভালো করে বাচ্চা হয়ে যাবো, যা যা তুই যা। রিতাকে কোনো কিছু ডিসক্লোজ করেনি, এবং রিতার শাশুড়ি নাকি অনেক পরে এগুলি মানে ডিসক্লোজ করেছিল রিতাকে যে ওই ভদ্রলোক অ্যাকচুয়ালি ওনার শাশুড়িকে কি বলে গেছে। শাশুড়ি মাকে বলে গেছে যে বাচ্চা হয়তো হবে কিন্তু বাচ্চা কিন্তু নর্মাল হবে না। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা উনি বলেই দিয়েছেন, পার্টিকুলারলি যেহেতু উনিও তন্ত্র সাধনার সঙ্গে জড়িত ছিলেন, ওই অমাবস্যায় তোমার নতুন বউ বাইর হয়েছিল। তো বলছে অ্যাকচুয়ালি তো হ্যাঁ ওই পাড়ার কালী পূজা দেখতে দেখতে গেছিল। বলছে আমাদের পাড়ার মধ্যে তেমন অনেক জায়গা আছে যেখানে মানে সুনসান থাকে, হ্যাঁ মানে তোমাদের পাড়ার মধ্যে যেটা সুনসান এরিয়া, ওই যে অনেক ঘর বাড়ি নেই, অন্ধকার এরিয়া, গাছ গাছালি ভর্তি, হ্যাঁ। তো বলছে যে হ্যাঁ, বলছে প্রেগনেন্ট কি তখনই ছিল? তখন ওনার মনে পড়লো যে না তার মানে কালী পূজা হওয়ার পরে পরেই জানা গেছে যে ও প্রেগনেন্ট, 1.5 মাস হয়ে গেছে আর কি। তো বলছে তার মানে তখন ওর গায়ে ছিল। তখন পুরোহিত বলছে যে অ্যাকচুয়ালি ওই সময় ওই দিন নাকি অনেক কিছু চালনা করা হয়, বান মারে কেউ, প্রেত চালনা করে। আর তোমার বউয়ের মানে বউকে কিন্তু কেউ চালনা মারে নাই, কিন্তু ওই জিনিসটা যাওয়ার সময় তোমার বউয়ের সঙ্গে মানে তোমার বউয়ের সংস্পর্শে আসা গেছে। আর যেহেতু প্রেগনেন্ট ছিল ওটা এখানেও মানে রয়ে গেছে, অ্যান্ড যেখানে চালনা করছিল সেখানে তো গেছেই, কিন্তু সংস্পর্শ যেহেতু লেগেছে এটার কিন্তু এফেক্টটা ওর বৌমাও হয়তো যাকে চালনা করেছে ও হয়তো 100% পাচ্ছে, বৌমা কিন্তু 15 to 20% হলেও পাবে, যেহেতু সংঘর্ষ লেগেছিল এবং যেহেতু প্রেগনেন্ট এবং নতুন বৌমা, সব মনে প্রেতটা কিন্তু আকৃষ্ট হয়ে মানে ওই দিকেও তাণ্ডব করছে, এদিকেও কিন্তু তাণ্ডব করছে। তখন বলছে বাচ্চাটা কিন্তু নর্মাল হবে না, তোমার বৌমাকে এখন কিছু বললো না, আর হয়ে যাক, হওয়ার পরে বাচ্চার জন্য মাদুলি দিয়ে দেবো, অ্যান্ড তোমার বৌমার জন্য মাদুলি দিয়ে দেবো, কিন্তু ওকে এখন কোনো কিছু ডিসক্লোজ করো না। তো রিতার হাজব্যান্ডকে ওর মা জানিয়েছিল কিন্তু রিতাকে কিচ্ছু জানায়নি। তো ওর প্রিমেচিওর বেবি হয়, হঠাৎ লেবার পেন শুরু হয়, মানে ওই ভদ্রলোক ক্রিয়া করে যাওয়ার 3 দিনের মাথায় নাকি ওর লেবার পেইন হয়, প্রিমেচিওর বেবি ডেলিভার হয়। অ্যান্ড বলে বাচ্চাটা কি বলবো, আমি তো জানতাম না, কিন্তু বাচ্চাটার ঘাড় কোনোদিনও শক্ত হয়নি। বাচ্চাটা আমার কাছে 1.5 বছর ছিল, মানে 18-এর এই অবস্থা 2020 প্রথম দিকে বোধ হয়, হ্যাঁ 2020-র প্রথম দিকে, মানে করোনার আসছে আসছে পুরোপুরি আসেনি ওইরকম টাইমে, মানে নাকি করোনার সময় ওইরকমই আর কি, হ্যাঁ করোনার সময় মানে কি বলবো ওইরকম পিরিয়ডই আর কি, হ্যাঁ বাচ্চাটা কিন্তু এক্সপায়ার করে যায়। তো বলছে যে 1 বছর 3 মাস না 4 মাস আর কি বাচ্চাটা বেঁচে ছিল, কিন্তু বাচ্চাটার ঘাড় নাকি কোনোদিনও শক্ত হয়নি, সবসময় লুট 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 করতো, মানে এরকম 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 এরকম, মানে পুরোপুরি শক্ত কোনোদিনও হয়নি, ওকে সবসময় সাপোর্ট দিয়ে নিতে হতো। জেনারেলি তো 5-6 মাস পরেই বাচ্চাটা, 5-6 মাস না 2-3 মাসে আজকাল বাচ্চাদের ঘাড় মানে সিধা হয়ে যায়, ওরা নিজেরাই স্ট্রেট করার চেষ্টা করে। ওই জায়গায় 1 বছর 4 মাস 3-4 মাসেও বাচ্চাটার ঘাড়টা কিন্তু লুট লুট করতো, এবং বাচ্চাটা কিন্তু মারা যায়, ঠিক আছে। কিন্তু এই কথাটা কিন্তু ওকে কেউ জানায়নি, এবং ও তো মা বলছে আমার জন্য তো আমার বাচ্চা নর্মাল হলে সে আমার বাচ্চা, এরকম হলেও আমার বাচ্চা। আমি কিন্তু দিদি খুব আদর করে ওকে পালন করছিলাম, আর আমার কোথাও না কোথাও বিশ্বাস ছিল একটু বড় হলে বাইরে নিয়ে যাব, আমার বাচ্চাটা ঠিক হয়ে যাবে, মারা তো আশাই থাকে না। তো যাই হোক, তারপর তো বলছে যে ওইটার পরে তো করোনা চলে আসলো। তারপর যখন ওই 2021-এ যখন আমরা আবার প্ল্যান করা শুরু করলাম, আমি কিন্তু পুরোপুরি গা বাঁধিয়ে নিয়েছি, যদিও এখনো অব্দি কিন্তু ওর কোনো ইস্যু আসেনি। হোপসো খুব তাড়াতাড়ি এসে যাবে রিতা, চিন্তা করো না। ভগবান যেমন নেয় তেমন 2 হাত দিয়ে কিন্তু দিয়েও দেয়। তো আমরা প্রে করব খুব তাড়াতাড়ি তুমি গুড নিউজ শোনাও আমাদেরকে। তো সত্যি রিতার ঘটনাটা প্রচন্ড অদ্ভুত ঘটনা ছিল, এবং যেটা আমি বলি না, অনেক সময় এমন কিছু কিছু ঘটনা তোমরা পাঠাও, হয়তো নাম প্রকাশে অনিচ্ছুক, এই জায়গায় যদিও রিতা নিজের নাম প্রকাশ করে দিয়েছে, জাস্ট তোমাদেরকে সাবধান করার জন্য। এখানে যেমন রিতাও সাবধান করে গেছে। তো যারা বিবাহিত, নতুন মানে বিবাহিত, যারা হয়তো বাচ্চা আসলে চলে আসবে মানে রেডি ওরা, তো এইসব কিছু পার্টিকুলার দিন তোমরা একটু দেখে বেছে তারপর বেরিও।
কারণ বলে না, বড়রা যা বলে তারা তো কিছু কিছু তো আছে, না হলে তো এমনি এমনি বলতো না। না, তো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো সত্যি ইনফরমেশনটা তোমাদের কার্যকর বা কাজে লাগবে কিনা, সেটাও তো জানাও। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন কিন্তু শেয়ার করে দেবো কণিকার ঘটনাটা, ঠিক আছে? তো খুবই একটা ছোট্ট ঘটনা, অ্যাকচুয়ালি ওর দাদার বন্ধুর সঙ্গে হয়েছিল ঘটনাটা, ঠিক আছে? একটা ভুতুরে বাড়ি নিয়ে। অ্যান্ড কি হয়েছে, ওর দাদার বন্ধু, হ্যাঁ, ওর নাম প্রবাল, হ্যাঁ, প্রবালদা বলেই আমাকে ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছে। তো প্রবালটা ট্রান্সফার হয়ে যায়, হ্যাঁ, একটা মফস্বল শহরে, এবং সেখানে গিয়ে ও ডিসাইড করে, প্রথমে ভেবেছিল ম্যাস করে থাকবে, কিন্তু সেখানে ম্যাস ওরকম ভালো ছিল না, বুঝেছো? তো ভাবলাম যে ঠিক আছে, একটা ছোট্ট রুম এবং একটা কিচেন রুম হলেই হয়ে যাবে, একটা তো মানুষ। তো এরকম খুঁজতে খুঁজতে ও একটা বাড়ি পেলো, হ্যাঁ। তো বাড়িটা না কেমন যেন, মানে একটু, মানে কি বলবো, সূর্যের আলো কম পড়লে একটু কেমন যেন শেডো শেডো টাইপের হয় না, ছায়া ছায়া, ওইরকম আর কি। তো ও আবার এটা পজিটিভ দিকেই নিয়েছে, যে ভালো হয়েছে, গরমের দিনে তাহলে গরমটা কম লাগবে, গাছগাছালির জন্য হয়তো সূর্যটা পড়ে না, মানে একটু ড্যাম ড্যাম টাইপের। চলো, ওর রুমটাকে বেশ ভালোই লেগেছে, হ্যাঁ। আর রুমের দরজা কিন্তু, যদিও মফস্বল, ওইরকম কিন্তু 2 পাল্লার নয়, এই যে একটা যে পুরো দরজা থাকে এরকম করে লক আনিয়ে, ওই রকমই বড় দরজা, হ্যাঁ। রুমটা মোটামুটি ঠিক আছে, মিডিয়াম, অত ছোটও না আবার অত বড়ও না, ওর জন্য কাফি। মানে ও একটা মানে তোমার ডাবল বেড একটা রেখে, ও একটা তোমার স্টাডি টেবিলও রাখতে পারবে এবং একটা আলমারিও রাখতে পারবে, এন্ড অলসো তথাপি একটু জায়গা রয়েই যাবে, হ্যাঁ। ঠিক আছে, ওর জন্য সাফিসিয়েন্ট, সারাদিন চাকরি করবে, এসে ঘুমোবে, খাবে। আর কিচেন রুমও আছে, ছোট্ট একটা কিচেন রুম, হ্যাঁ। তো কিচেন রুমটা অ্যাকচুয়ালি কিচেন রুমের মতো ছিল না, হয়তো আগে ওরা হয়তো স্টোর রুম হিসাবে ইউজ করতো, এখন যেটাকে কিচেন রুম আর কি বানিয়ে দিয়েছে, হ্যাঁ। তো যাই হোক, গেল। তো যেদিন ও গেছে ওই দিন রাত্রের থেকে ওর বাড়িতে একটা প্রবলেম শুরু হয়েছে, যেমন ও রুমের ঠিক একটা ছোট্ট বাড়ি, বাইরে একটা ছোট্ট বারান্দা ছিল, ওই বারান্দাতে না ঠিক রাত্র 12টার পরে বিড়াল একটা করে করে কাঁদে, আর ওর পুরো মনে হয়, স্পষ্ট মনে হয় দরজার মধ্যে এরকম স্ক্র্যাচ করে, হ্যাঁ, পুরোপুরি স্ক্র্যাচ করে, মানে অ্যাজ ইফ খোলো খোলো। এখন ও কিন্তু, প্রবাল কিন্তু একটু ভীতু প্রকৃতির ছিল, এবং বিড়াল বলতে কিন্তু ভৌতিকের সঙ্গে ও কানেক্ট করছিল, ও প্রচন্ড ভয় পেয়ে যায়, হ্যাঁ। পরের দিন সকালবেলা ফোন করে ওর মাকে বলে, ও মা, এরকম এরকম আসলাম তো এই নতুন ফ্ল্যাটে, মানে ঘরে, তো এরকম কালকে একটা বিড়াল খুব জ্বালিয়েছিল। তো বলছে যে বিড়াল জ্বালিয়েছিল। তো ওর মা আবার একটা বললো যে তুই একটা কাজ কর, বোতলের মধ্যে ওই জল ঢেলে উজালা দিয়ে ওরকম করে রেখে দিস, তাহলে বিড়াল কুকুর নাকি পটিও করে না এবং দূর থাকে, হ্যাঁ। বলছে দরজার এখানে বেঁধে রাখিস, বলছে দরজার মধ্যে বাঁধার ওরকম সিস্টেম নেই, বলছে তাহলে বোতলটা ওই বারান্দার ওখানেই রেখে দিস। পরের দিনে ওরকম করে ম্যাও ম্যাও করে, মানে মানে বলে মরা কান্না জুড়ে দেওয়া। অ্যান্ড বিড়ালের কান্না কেন, কুকুরের কান্না, বিড়ালের কান্না, মানে যে কোনো কান্নাই আমাদেরকে একটু অস্বস্তি ফেলে না, অস্বস্তিতে। তো না, এই জিনিস, ও না রাত্রে রাত্রে ঘুমোতে পারছে না, 2 রাত্র চলে গেছে ঘুমোতে পারছে না। তখন ওর মাকে বলছে, ও মা, আমার না ভয় লাগছে, জানো, ভূতের ভয় লাগছে, এরকম করে বিড়াল কানলে তো ভূত আসে সামনে থাকে। তো তখন ওর মা বলছে, দৌড়, একা থাকছিস, এরকম উল্টাপুল্টা কথা বললে আরো ভয় পাবি, তোর যদি অত ভয় লাগে হনুমান চালিসাটা পড়ে পড়ে ঘুমাস। ঠিক আছে, হনুমান চালিসাটা পড়ে তো ঘুমায়। এখন কি হয় বলতো, ও যেমন স্পষ্ট বুঝতে পারতো দরজাটা স্ক্র্যাচ করছে বা বারান্দায় কাছে, এখন মনে হচ্ছে কি কান্না ঠিকই শুনতে পাচ্ছে, কিন্তু খানিকটা অনেকটা দূর থেকে, কিন্তু কান্না ঠিক আসছে। তো বলছে দূর, মানে তখন না মনে মনে বলছে কোন ভুতুরে বাড়িতে নিয়ে আনিছি, বিড়াল তো ঠিকই কান্দে, কিন্তু হনুমান চালিসাটা যখন থেকে পড়া শুরু করেছি, সামনে কাঁদে না, দূরে গিয়ে কাঁদে। তো ওখানে তো বুঝতেই পারছো যে অনেক দোকানই থাকে, তো দোকানের ওখানে গিয়ে মানে এমনি জিজ্ঞেস করছে যে এরকম এরকম, আমি মানে বলেনি যে ওই বাড়িতে এসছে, যেহেতু মাত্র 3 দিনই হয়েছে ও এসছে, হ্যাঁ, যে ওই বাড়ি, মানে বাড়ি ঠাড়ি দেখছি, তো বললো ওরকম ওই বাড়ি নাকি খালি আছে। তো দাদা কেমন, মালিকরা কিরকম, থাকা যাবে? তো বলছে ওই ভূতের বাড়ি। বলছে ভূতের বাড়ি মানে? বলছে মা, ওইটা তো ভূতের বাড়ি, ওখানে কোনো ভাড়াটিয়া টিকতে পারে না, যারা সাহস করে দেখায় 1 মাস অব্দি থাকে আবার চলে যায়। ওইখানে এমনি তো তবুও ঠিক আছে, কিন্তু ওই যে ছোট্ট একটা রুম আছে, তার মধ্যে যে স্টোর রুমটা আছে, হ্যাঁ, ওই রুমটা তো মানে পুরোপুরি ভুতুরে, হ্যাঁ। বলছে স্টোর রুম, বলছে কোনটা, ওই যে ওদের বিল্ডিং এর সাইডে যে লাগোয়া, যে একদম লাগোয়া যে একটা ছোট্ট রুম আছে, তারপর যে একটা স্টোর রুম, একটা কিচেন রুম ছোট, বলছে ওটা কিচেন রুমটা একটা স্টোর রুম ছিল, ওটা আমরা তো বহুত পুরনো জানি। বলছে যে আপনি আবার বললেন না যে এই দোকান থেকে শুনছেন যে আমি ভুতুরে বাড়ি বলছি, কিন্তু আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে ভুতুরে বাড়ি। বলছি কেন, কি হয়েছে? তো বললো যে দেখেন, আমরা অত বেশি কিছু জানি না,
সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ এরকম উপদ্রব শুরু হলো। অ্যাকচুয়ালি বলছে আমরা মানে মনে করছি যে ওই মানে বাড়িটাতে না নানা রকম মানে জন্তু জানোয়ার ওরা পালতো, বিড়াল পোষ্য ছিল। তো ওই যে স্টোর রুমটা দেখতেছেন ওখানে ওরা মানে বিড়াল ওইখানে গিয়ে ঘুমোতো, ঠিক আছে। কুকুরটা ঘুমাতো হলো তোমার ওদের সঙ্গে, মানে কুকুরের ঘর আলাদা, বিড়ালের ঘর আলাদা। তো ওদের খুব একটা প্রিয় বিড়াল ছিল, যে নাকি কি একটা মানে ওরা ঠিক জানে না, যদি ডেফিনেটলি কোনো রোগ টোগ হতো ওরা তো ডক্টরের কাছে, যেহেতু পশু ভালোবাসে ডেফিনেটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করতো। কিন্তু ওরা সকালবেলা ওই বিড়ালটাকে ওই স্টোর রুমেই মৃত অবস্থায় পায়। তারপর থেকে নাকি এই ইনসিডেন্টটা শুরু হয়। সত্যি আমার তো প্রচন্ড ইউনিক ঘটনা লেগেছে, অদ্ভুত ঘটনা লেগেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না। আর এই দেখো তো, ছোট ঘটনা হলেও শেয়ার করি, এরকম ইউনিক ঘটনা হলে কেন শেয়ার করবো না বলো। তো চলো কমেন্ট সেকশনে কমেন্ট করে এভাবে ভালোবাসা দিতে থাকে। সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক বাটনে প্রেস করতে ভুলো না, জীবনের 1001 গল্প দেখতে ভুলো না, সেখানে তোমাদের জীবনের ঘটনা তো আসি, সঙ্গে যে প্রচন্ড মানে বিদেশের যে অরিজিনাল ঘটনাগুলি বাংলায় পুরোপুরি ভালোভাবে ডিসক্রাইব করে নিয়ে আসার চেষ্টা করছি। তোমাদের সাথে শেখানোও দরকার। তো চলো আজকে এপিসোডটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।